আমার পড়াশোনা রানিং অবস্থায় আমার দুলাভাই আমাকে রানার সাথে বিয়ে দেয়। বিয়ের 5.5 মাস পরে রানা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি হয়ে গেলাম বিধবা। একদিন আমার বড় আপু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। তার এমন অবস্থা হয়ে যায়, বিছানারত অবস্থা। আমার দুলাভাই ফোন করে আমাকে নিয়ে যায়। একদিন রাতে আমার রুমে ঢুকে আমার দুলাভাই যেসব স্টাইল ব্যবহার করলো, সেই ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি সাইমা। জীবনে সেই সময়টাতে আমি খুব সংবেদনশীল, খুব সহজেই কেঁদে ফেলি, আবার খুব সহজেই কারো প্রতি মায়া জন্মায়। আমাদের সংসারে ছিল আমি, মা আর আমার বড় বোন রুবিনা আপু। বাবা মারা গেছেন অনেক বছর আগে। আপুই সংসারের ভার নিয়েছিল। রুবিনা আপুর বিয়ে হয় এক অত্যন্ত ভদ্র, শান্ত মানুষ আদনান ভাইয়ের সঙ্গে। বিয়েটা ভালোবাসার ছিল না, কিন্তু দুজনের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হয়েছিল সময়ের সঙ্গে। আদনান ভাই চাকরি করতেন ঢাকায়, আর আপু থাকত ময়মনসিংহে। মাঝে মাঝে সে আসত, একসঙ্গে 2-4 দিন থাকত, আবার চলে যেত। একদিন আপু অসুস্থ হয়ে গেল। রক্ত স্বল্পতার মানসিক ক্লান্তিতে প্রায় দুর্বল হয়ে যেত। ডাক্তার বিশ্রাম নিতে বলেছিলেন, কিন্তু সংসারের মানুষ বলে কাকে বিশ্রাম দেবে? সেই সময়ে আদনান ভাই অফিস থেকে 1 মাসের ছুটি নিয়ে বাড়ি এলো। আপুর যত্ন নেওয়া, ওষুধ আনা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সবই করত সে। আমি সেই দৃশ্যগুলো দেখে মুগ্ধ হতাম। আমি ভাবতাম, এমন মানুষ এখনো পৃথিবীতে আছে? একদিন বিকেলে আপু ঘুমাচ্ছিল। আমি বারান্দায় বসে পড়ছিলাম। আদনান ভাই চা নিয়ে আমার কাছে এসে বলল, তুমি সারাক্ষণ বইয়ের মধ্যে ডুবে থাকো, একটু বিশ্রাম নাও না। আমি হেসে বলেছিলাম, আপু না থাকলে সংসার কে চালাবে? সে একটু হেসে চুপ করে গেল। তারপর বলল, তুমি ঠিক আপুর মতো দায়িত্বশীল, আপুর মতো নরম। সেই কথাগুলো যেন আমার বুকের ভেতর গলে ঢুকে গেল। কেউ হয়তো বুঝবে না, কিন্তু যেভাবে সে বলেছিল সেখানে এক টুকরো মমতা, এক টুকরো প্রশংসা, আর অজান্তে একটুখানি ভালোবাসা ছিল। সেদিন থেকে আমি অদ্ভুত এক টান অনুভব করতে লাগলাম। তার প্রতিটি কথা, প্রতিটি হাসি আমার ভেতরে বাজতে থাকল। একদিন রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আপু ঘুমিয়ে পড়েছে, বিদ্যুৎ চলে গেছে। আমি জানালার পাশে বসে বই পড়ছিলাম। তখন আদনান ভাই এলেন মোমবাতি নিয়ে। বলল, অন্ধকারে বসে আছো কেন? ভয় লাগছে না? আমি মাথা নাড়লাম, কিন্তু সত্যি বলতে ভয় লাগছিল। বাইরে ঝড়, ভিতরে নিঃশব্দ শূন্যতা। সে মোমটা রেখে চলে যেতে যাচ্ছিল, তখন হঠাৎ আমার বইয়ের কাগজ উড়ে গিয়ে মেঝেতে পড়ে গেল। আমি নিচু হয়ে তুলতে গেলাম, আর সেই মুহূর্তে আমাদের মাথা একসাথে ঠুকে গেল। আমার গায়ের ওড়নাটা পড়ে গেল। আমি লক্ষ্য করে দেখি, আমার দুলাভাই আমার ওই 2টার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। বিষয়টা আমার কাছে একটু ওলটপালট মনে হলো। আমি ভাবলাম, আমার দুলাভাইয়ের চরিত্রে কি সমস্যা আছে? আবার ভাবলাম, না, পুরুষ মানুষ বলে কথা। তারপরেও আমার আপুটা বেশ কিছুদিন ধরে অসুস্থ। তার সাথে ভাইয়ার কোনো রকম কিছু হয় না। একটা বিবাহিত মানুষ বউ ছাড়া কয়দিনই বা থাকতে পারে? এবার দুজনেই হেসে উঠলাম। হয়তো সেটাই ছিল সেই অদ্ভুত মুহূর্ত যখন আমি প্রথমবার অনুভব করলাম কিছু একটা বদলে গেছে। পরের দিনগুলোতে আমি ইচ্ছে করে আদনান ভাইয়ের কাছাকাছি থাকতাম। একসাথে বাজারে যাওয়া, ওষুধ আনা, কখনো চা খেতে খেতে গল্প, সবই যেন অজান্তেই হয়ে যাচ্ছিল। একদিন সে আমাকে বলল, তোমার মতো একটা মানুষ যদি সারাটা জীবন আমার পাশে থাকত, তাহলে আমি বোধহয় খুব গর্ব করতাম। সেই দিনের কথায় আমি তো অবাক হয়ে গেলাম। দুলাভাই বলে কি? আমি আদনান ভাইয়াকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাইয়া, আমি সারা জীবন আপনার পাশে থাকব কেন? আমার বোন আছে না? ভাইয়া তখন বলল, আরে পাগলি, আমি তো তোমাকে আমার বউয়ের জায়গায় সারা জীবন থাকতে বলিনি। প্রত্যেকটা মানুষ চায় তাকে আর্থিক দিক দিয়ে না হোক, মানসিক একটু সাপোর্টের জন্য কেউ না কেউ একজন পাশে থাক। আমি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারলাম না, তবুও ভাইয়ার কথার সাথে তাল মিলিয়ে বললাম, ও আচ্ছা, বুঝতে পারছি। সে আর বাড়তি কোনো কিছু বলেনি, শুধু একবার তাকিয়েছিল এমনভাবে যেন চোখে অনেক কথা জমে আছে, কিন্তু মুখে বলার সাহস নেই। সেদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না। জানালার বাইরে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো, ঘুমাওনি এখনো, আদনান ভাই। আমি উত্তর দিলাম, না, ঘুম আসছে না। সে লিখল, তুমি খুব একা মনে করো নিজেকে, তাই না? আমি কিছুক্ষণ চুপ থেকে লিখলাম, হ্যাঁ, কখনো কখনো। তারপর অনেক কথা হলো, জীবন নিয়ে, একাকিত্ব নিয়ে, দায়িত্ব নিয়ে। কিন্তু কথা যত বাড়ল, আমাদের মধ্যে এক ধরনের আবেগ জমে উঠল, এমন এক অনুভূতি যা আমরা কেউই স্বীকার করতে পারছিলাম না।
এবার আরেকটা মেসেজ স্ট্রিং করে বেজে উঠল। আমি কি আসবো তোমার রুমে? দুলাভাই, আপনি কি বলছেন একবারও কি ভাবতে পারছেন? আদনান ভাইয়া তখন বলল, আরে পাগলি, তুমি নিজেকে একা বোধ করছো? আমারও তাই মনে হচ্ছে। আমি কার সাথে কথা বলবো বলো? তোমার আপু ঘুমিয়ে পড়েছে। আমি তোমার আপুকে এত সময় ধরে তার সেবা যত্ন করছিলাম, আদর পরে তাকে মাথায় হাত বুলাতে বুলাতে সে ঘুমিয়ে পড়ছে। বেশ কয়েক মাস হয়ে গেল তোমার আপু অসুস্থ। আমি তো একজন পুরুষ মানুষ, তোমার আপুকে আদর করতে করতে আমার অবস্থাও খুবই খারাপ হয়ে গেছে। এখন এই মুহূর্তে তোমার আপুর কাছে থাকলে অন্য কিছু হয়ে যেতে পারে, যেটা তোমার আপুর পক্ষে সম্ভব না। আবার ডক্টরেরও নিষেধ আছে। তাই বলছিলাম, তোমার কাছে আসলে হয়তো নিজের কাছে তেমন অনুভব হবে না, হয়তো গল্প করে দুজন বাকি রাতটা কাটিয়ে দিলাম। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, আসেন। দরজা খোলা আছে? দুলাভাই তখন বলল, দরজা এত রাতে খোলা আছে মানে? আমি বললাম, সত্যিটা বলবো নাকি মিথ্যাটা বলবো? ভাইয়া তখন হেসে বলল, সত্যিটা আমি জানি। কি বলেন ভাইয়া, আপনি জানে? আচ্ছা বলুন তো। দুলাভাই তখন বলল, তুমি আমার জন্যই দরজাটা খোলা রেখেছ। কি আশ্চর্য ব্যাপার, দুলাভাই আমার মনের কথা বুঝল কি করে? তাহলে দুলাভাইও কি আমাকে নিয়ে আমার মতো করে ভাবে নাকি? কিন্তু বিষয়টা যাই হোক, দুলাভাইকে বুঝতে দেওয়া যাবে না। আমি একটু গম্ভীর গলায় বললাম, আরে ভাইয়া, আপনি যেটা ভাবছেন বিষয়টা তেমন না। দরজা সিটকানি দিতে আমার খেয়াল ছিল না। আর আপনি আমাকে নিয়ে যা ভাবছেন, এখন দেখছি আপনার বাসায় থাকা আমার হবে না। আমার কথা শুনে দুলাভাই বোধহয় আমার উপর অনেকটাই অসন্তুষ্ট হলো। সে আমাকে বলল, না না, ঠিক আছে, আমি এমনিই ইয়ার্কি মারলাম, আমি তোমার রুমে আসব না। তুমি একাই থাকো, তবু তুমি তোমার আপুকে এমন অবস্থায় ফেলে চলে যেও না। দুলাভাইয়ের এমন আবেগময় কথা শুনে আমার বুকের বাম পাশে কেমন যেন একটা ব্যথা অনুভব হলো। বেশি ভাব মারতে গিয়ে এখন আমার সব গুড়ে বালি হয়ে গেল দেখছি। দুলাভাই তো ঠিকই বলেছে, আমি তো তার জন্যই দরজা খুলে রেখেছিলাম। এখন সে তো বলল আমার রুমে আসবে না। এখন তো তাকে আমার রুমে আসার জন্য আর জাগতেও পারছি না। কিন্তু দুলাভাই না আসলে তো আমি মনের দিক থেকে একটুও শান্তি পাচ্ছি না। না না, যেভাবেই হোক ভাইয়াকে আমার রুমে আনতেই হবে। আমি কিছু সময় পর আবার তার কাছে মেসেজ করলাম, লিখলাম, ভাইয়া রাগ করছেন নাকি? এরপর মেসেজ সিন হয়, কিন্তু রিপ্লাই আসে না। বেশ কয়েকটা মেসেজ করার পরেও ওই একই অবস্থা। আমার প্রচণ্ড রাগ হয়ে গেল। ডাইরেক্ট কল দিলাম মেসেঞ্জারে। ওপাশ থেকে ফোনটা কেটে দেওয়া হলো, আমি বুঝতে পারলাম। এবার ক্রিং করে আমার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি দুলাভাইয়ের একটা মেসেজ, লেখা আছে, প্রিয় শালিকা, আমি বুঝতে পারছি আমার উপর তোমার প্রচণ্ড রাগ হচ্ছে। তোমার মনে হচ্ছে কেন দুলাভাইয়ের সাথে এমন আচরণ করলাম। এইসব কথা না বললে এত সময় দুলাভাই আমার পাশে শুয়ে পড়ে কত, এখন তোমার অনেক আফসোস হচ্ছে, তাই না? কিন্তু আমি একটা বিষয় কোনোভাবেই মেলাতে পারছি না, দুলাভাই আমার মনের খবর কিভাবে জানল? যাই হোক, সে মিথ্যা বলেননি। আমাকে এই মুহূর্তে তাকে পাশে পাওয়ার জন্য আমার মনটা এমন ব্যাকুল হয়ে আছে কেন? এবার আমি তাকে রিপ্লাই দিলাম, এত কথা বাদ দিয়ে এখনই আপনি আমার রুমে আসেন। মেসেজের কোনো রিপ্লাই আসলো না। ঠিক মিনিট পরে বান্দা হাজির। সে একদম সোজাসুজি এসে আমার পাশে শুয়ে পড়ল। আমিও কি বলবো ভেবে পাচ্ছি না। ও মা, এই কি? দোলাভাই আমার গায়ের উপর, অর্থাৎ আমার পেটের উপর হাত দিয়ে ঘুমানোর ভান করল। আমি ভাবলাম, শালির গায়ে দুলাভাই এভাবে হাত রাখতেই পারে। আমিও কিছু বললাম না। কিন্তু সেখানেই সে থেমে রইল না। এর কিছু সময় পর সে তার হাতটা আরেকটু উপরে উঠিয়ে দিল। প্রিয় বন্ধুরা, এবার তোমরাই বলো, দুলাভাইয়ের হাতটা আমার কোন জায়গায় দিতে পারে? তারপর যা মাঝে মধ্যে করতে থাকলো, সে ভাবছে আমি কিছুই বুঝতে পারছি না। ঘুমের ভান ধরে সে যা শুরু করলো। এত সময় আমি আর স্থির নাই। আমি একজন বিধবা মেয়ে, অনেক দিন হলো। আমার কোনো পুরুষের ছোঁয়া পাইনি। এখন মনে হচ্ছে পৃথিবীর সব লজ্জা, মান, অপমান কোনো কিছু আমাকে দামিয়ে রাখতে পারবে না। আমি নিজে থেকেই দুলাভাইকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করছি। দুলাভাই বোঝেও অবুজের মতো চুপ করে আমার কার্যকলাপ দেখছে। এবার আমি উঠে দুলাভাইয়ের হাতুড়ির উপর চেপে বসলাম। বসেই যে শান্তি পাচ্ছিলাম। আর ওই মুহূর্তে দুলাভাই আমাকে একটা কথাই শুধু বলল, জমিয়ে রাখলাম, সময় মতো উসুল করে নেব। এই বলে আমার রুম থেকে বের হয়ে চলে গেল। আমার মনের মধ্যে কি যে বলছিল ভাষায় প্রকাশ করতে পারবো না। এ কেমন জ্বালা তুলে দিয়ে চলে গেল দুলাভাই। একদিন আপু আমার ফোনে ওই চ্যাটগুলো দেখে ফেলল। আমি তখন বাথরুমে ছিলাম। বাইরে এসে দেখি আপুর চোখ লাল, ঠোঁট কাঁপছে। সাইমা, তুমি এটা করছো কেন?
আমি হতবম্ব হয়ে গিয়েছিলাম। না আপু, কিছু না, আমরা শুধু কথা বলতাম, অন্য কিছু না। কিন্তু সে বিশ্বাস করেনি। আদনান ভাই কিছু বলেনি, শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সেই রাতের পর থেকেই আমাদের মধ্যে দেয়াল তৈরি হলো। আপু অসুস্থ অবস্থায় ঢাকা চলে গেল চিকিৎসার জন্যে, আর আমি পড়াশোনার অজুহাতে হস্টেলে উঠলাম। ১.৫ বছর কেটে গেছে, আমি চাকরিতে যোগ দিয়েছি ঢাকায়। আপু আদনান ভাই এখনও একসাথে থাকে, কিন্তু তাদের সম্পর্ক আর আগের মতো নেই। আমি মাঝে মাঝে দূর থেকে দেখি তারা হাসে, কিন্তু সেই হাসিতে আনন্দ নেই। আমি একবারও তাদের সামনে যেতে পারিনি। ভয় হয়, লজ্জা হয়, অপরাধবোধে বুক ফেটে যায়। একদিন অফিস শেষে আমি হঠাৎ করে সাহস করে তাদের বাসায় গেলাম। আপু দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি কাপা গলায় বললাম, আপু, আমি কিছু বলতে চাই। সে চুপচাপ বসল। আমি চোখের জল ফেলে বললাম, সেদিন যা হয়েছিল সেটা কখনোই ইচ্ছে করে ছিল। আমি শুধু ভালোবাসা খুঁজছিলাম, যে ভালোবাসা তুমি পেয়ে গিয়েছিলে, কিন্তু আমি ভুল জায়গায় সেটা খুঁজতে গিয়েছিলাম। রুবিনা আপু আমার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ, তারপর ধীরে ধীরে আমার মাথায় হাত রাখল। সাইমা, আমি জানি তুমি খারাপ না, শুধু একটু পথ হারিয়েছিলে। আমি কেঁদে ফেললাম, আর তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা আদনান ভাই বলল, আমিও ভুল করেছি। তোমাকে হয়তো কিছু না বলেই এক ধরনের আশা দিয়ে গিয়েছিলাম। আজও মাঝে মাঝে বারান্দায় বসে বৃষ্টি দেখি, জানালার পাশে মোমবাতির আলো একটা মুখ ভেসে ওঠে, যে মুখের দিকে আমি আর তাকাই না। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনো কখনো না পাওয়ার মধ্যেও এক ধরনের মুক্তি থাকে। আমি সেই মুক্তিই বেছে নিয়েছি। এখন আমার কাছে ভালোবাসা মানে অপরাধ বোধ নয়, আত্মমুক্তি। রুবিনা আপু আবার হাসে। আদনান ভাই তার দায়িত্বে ব্যস্ত, আর আমি শিখে গেছি সব সম্পর্কেরই একটা সীমা আছে, আর সেই সীমাটাকে সম্মান করাই ভালোবাসার সবচেয়ে বড় রূপ। প্রিয় বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।